মনোযোগ সহকারে রেবেকার দিকে তাকিয়ে আছে ওরা। ব্যান্ডেজ চেঞ্জ করে দিচ্ছে সে। আরিশ চোখ বন্ধ করে শুয়ে আছে। অর্ধ উন্মুক্ত শরীরে আরিশকে এভাবে দেখে ওরার অসহ্য লাগছে বেশ, কারণ রেবেকাও আরিশকে দেখছে। বিষয়টা ওরার একদমই ভালো ঠেকছে না। ভাবি, দেখেন কারা এসেছে। আচমকা তামান্নার চিৎকারে চমকে উঠল ওরা। পাশেই শুয়ে থাকা আরিশ ধীরে চোখ মেলে তাকালো। রেবেকা তখনও চুপচাপ নিজের কাজে ব্যস্ত। আরিশের দিকে তাকে ওরা নিচু গলায় বলল, আমি গিয়ে দেখি। আরিশ ভুরু কুঁচকে উত্তর দিল, না, আগে জেনে নাও কে এসেছে, তারপর যেও। ওরা মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে তামান্নাকে ডাকল। তামান্না আপু, কে এসেছে গো? তামান্না একটু হাসি চেপে বলল, নয়না এসেছে, সঙ্গে আপনার মা বাবাও। খুশিতে মুখখানি আলোকিত হয়ে উঠল ওরার। সে দৌড়ে আবার বেডরুমে ফিরে এলো। আমার বাবা মা আর বোন নয়না এসেছেন, আমি নিচে যাচ্ছি, উৎসাহ ভরে বলে উঠল ওরা। আরিশ তাকিয়ে রইল ওর দিকে, ঠোঁটের কোণে মৃদু হাসি। যাও, কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে যেও। ভালোবাসার গাম্ভীর্যে বলা কথাটা শুনে ওরা একটু থমকালো, তারপর হালকা হাসল। আচ্ছা, সাবধানে যাব। স্বামীর অনুমতি নিয়ে দোতলা থেকে সোজা ড্রয়িং রুমে এসে থামল ওরা। দ্রুত দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে মেয়েটা। রোকসানা মল্লিক মেয়েকে দেখে যেন চোখের জল ধরে রাখতে পারলেন না। মুখ ভর্তি হাসি, গলার কাঁপুনি, সব মিলিয়ে একজন মায়ের পরিপূর্ণ অনুভূতি। সুলাইমান মল্লিকও থমকে গেলেন। ওরা যেন কেবল তাদের মেয়ে নয়, এক রাজকন্যা হয়ে এসেছে তাদের সামনে। সাজসজ্জা, আচরণ, চোখে মুখে অন্যরকম দীপ্তি, সব মিলিয়ে যেন নতুন করে চিনতে হলো মেয়েটাকে। কেমন আছিস মা? রোকসানা মল্লিক স্নেহ ভরে মেয়েকে জড়িয়ে ধরলেন। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? ওরার গলায় আন্তরিক উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ। আরিশ কোথায়, এখন কেমনও? সুলাইমান মল্লিক উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। রুমে আছে, নার্স কিছুক্ষণ আগে ড্রেসিং করে দিয়ে গেল। নয়না ইতিমধ্যে তামান্নার সঙ্গে গল্পে মেতে উঠেছে। মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করতে তামান্না ও নয়না একসাথে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সুলাইমান ও রোকসানা আবার মেয়ের দিকে ফিরলেন। তাহলে আমাদের নিয়ে চল রুমে। ওরা, হ্যাঁ চলো বলে বাবা মার হাত ধরে এগিয়ে চলল ওরা। আরিশের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ হলেও সেদিন আর বাড়ি ফেরা হয়নি মল্লিক পরিবারের। ওরার জোরাজুরিতে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তবে বিকেলের দিকে রওনা দেন সবাই। ওরার মনে আজ এক অনুচ্চারিত আনন্দ। বহুদিন পর সবকিছু এতটা স্বাভাবিক, এতটা শান্ত লাগছে যেন এমনটাই তো সে চেয়েছিল। একটা গোছানো সংসার, ভালোবাসার মানুষ, কাছের মানুষদের ছোঁয়া, আজ তার ভেতরটা পরিপূর্ণ। পড়ন্ত বিকেল, বাগানের এক কোণে রাখা লোহার চেয়ারে বসে আছেন রহমান চৌধুরী। চোখে ক্লান্তি, তবু মুখে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। কদিন ধরে একটার পর একটা ঝামেলায় জর্জরিত ছিলেন তিনি। আজ যেন একটু নিঃশ্বাস ফেলার সুযোগ মিলেছে। ঠিক কিছুক্ষণ আগেই থানা থেকে গোপন এক সূত্র তাকে খবর দিয়েছে কালু মারা গেছে। এই খবরে যেন প্রাণ ফিরে পেয়েছে রহমান চৌধুরী। তিনি ভালো করেই জানেন এসবের পেছনে তার ছোট ভাই ফারুক চৌধুরীর হাত ছাড়া আর কারো থাকার প্রশ্নে ওঠে না। আকাশের বাবা আরিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কিছু করতে পারেনি। তার উপর কালু নিজেই সব দোষ স্বীকার করায় আইনের কাছে সবকিছু পরিষ্কার ছিল। তবে কালুর আকস্মিক মৃত্যুতে গোটা চিত্রটাই ঘোলাটে হয়ে গেছে। জেলের ভেতরে বিষক্রিয়ায় কেউ মারা যায়, এটা কি স্বাভাবিক, নাকি কেউ খুব সাবধানে ধামাচাপা দিয়ে গেল এক সম্ভাব্য বিপদকে? রাতের আধার ঘনিয়ে এসেছে। সময়টা এখন রাত 10টা ছুঁই ছুঁই। রেবেকা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। তালহা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে, এই নিয়ে তামান্নার চোখ মুখ দেখার মতো অবস্থা। কিন্তু ভাইয়ের আদেশ তো মানতেই হবে। তাছাড়া রাত্রিবেলা একজন মেয়েকে একা ছেড়ে দেওয়া দায়িত্বহীনতার মধ্যে পড়ে। সব মিলিয়ে তালহা এক প্রকার বাধ্য হয়েই রেবেকাকে দিয়ে আসতে রাজি হয়েছে। ওরা চেয়ারে বসে পা দোলাচ্ছে। রেবেকা শেষবারের মতো আরিশকে একবার চেক আপ করে নিচ্ছে। ম্যাম, সব কিছু ঠিক আছে, আমি এখন আসছি। আগামীকাল সকালে যথাসময়ে চলে আসব। কোনো সময় ফেরত আসার দরকার নেই বাপু, আমার স্বামী, আমি দেখে শুনে রাখব।
তুমি বিদায় হও জলদি। ওরা কথাগুলো বলতে চেয়েও বলতে পারল না, মুখে কিছু না বলে কেবল মাথা নাড়ল। আরিশ এক হাতে ফোন নিয়ে ব্যস্ত, ফোনে নানা কিছু দেখছে। রেবেকা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আরিশ তখন ফোন পাশে রেখে অরার দিকে মনোযোগ দিল। ধীরে ধীরে অরার দিকে নজর দিয়ে বলল, হামিংবার্ড কাম হিয়ার। ওরা আরিশের দিকে তাকালো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। খুব রেগে আসছে মেয়েটা। আরিশ তার আচরণে অবাক হচ্ছে। ভয় ডর কি উবে গেছে ওরা এবার আতকে উঠল সে। আরিশের ধমকে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। ভয়ে ভয়ে বিছানার একপাশে দাঁড়িয়ে বলল, জি। আরিশ এক হাত দিয়ে ওরাকে হ্যাঁচকা টানে নিজের বুকের ওপর ফেলল। ঘাবড়ে গেল ওরা। আপনার হাতে ব্যথা লাগবে। তোমাকে বুকে না জড়ালে পুরো শরীরটাই ব্যথায় অচল হয়ে যাবে। তুমি আমার মহা ঔষধ, আমার হামিংবার্ড। আরিশের বুকে মুখ গুজে রইল সে। এসব ভালোবাসার কথায় মন গলবে না আজ। কি দরকার ছিল রেবেকা সেবিকার? সে কি যথেষ্ট নয়? গাল ফুলিয়ে ফেলল ওরা। আমি যদি মহা ঔষধ হই তবে নার্সের কি দরকার ছিল? শব্দ করে হেসে উঠল আরিশ। ওরা সোজা হয়ে বসল। কিছু বলতে যাবে তার আগে আরিশ তাকে আবারও টেনে বুকে শুয়ে দিল। তারপর থেমে থেমে কপালে ঠোঁটে থুতনিতে চুমু খেল। আবেশে চোখ বন্ধ রইল ওরার। আপাতত সবকিছু ভুলে গেছে সে। ওরার গালে নরম বেবি হেয়ারগুলো কানের পাশে সরিয়ে দিয়ে আরিশ বলল, মাঝে মাঝে কাউকে অন্যরকমভাবে জানাতে হয়। চোখ বড় বড় করে ফেলল ওরা। অবিশ্বাসের সুরে বলল, আপনি ইচ্ছে করে করেছেন এসব? অবশ্যই। হাসি মুখে উত্তর দিল আরিশ। ওরা কিছুটা অবাকই হলো তাতে। কি? জি। আপনি খুব খারাপ। নতুন কিছু? আপনি একটা সান্ডা। হোয়াট? এটা কি? ওরা ফিক করে হেসে উঠল এবার। আরিশ ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। এই নতুন শব্দটা শুনে সত্যি অবাক হয়েছে সে। সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ নয় বলেই তেজরিন খান আরিশ এ বিষয়ে অবগত নন। এটাও আপনার মতোই দেখতে। ধ্যাত, কিসব বলে? আরিশের মৃদু ধমকে চুপসে গেল ওরা। পুরনো আরিশের কথা মনে পড়লেই ভীষণ ভয় পায় সে। ব্যাপারটা আরিশ খেয়াল করেছে। মেয়েটাকে হাসতে দেখলেই ভালো লাগে। কেন যে ধমক দিতে গেল? কাছে আসা হামিংবার্ড। ওরা বাধ্য মেয়ের মতো তাই করলো। আরিশ তাকে পাশে শুয়ে জড়িয়ে নিল বুকে। এমনিতে নড়াচড়া করতে পারছি না বলে মন মেজাজের বালাই নেই। এত সময় আমি তোমাকে আদর না করে আসছি ভাবতে পারো? ওরা দুই দিকে মাথা নাড়ল। আরিশ ঠিক বুঝল না তার উত্তর। এটা কি বোঝালে? দুই দিকে মাথা নাড়লে কেন? জি, বুঝতে পারছি। বুঝলে ভালো। কিসব ওষুধ খাইয়ে দিয়েছে, শুধু ঘুম ঘুম পাচ্ছে। তাহলে ঘুমান। কিস করো। ওরা অস্থির লাগছে। আরিশের বুকেই চুমু খেল সে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরিশ। ফ্রেন্ডস কিস ট্রাই করি আজ। ভড়কালো ওরা, সাথে লজ্জাও পেল। আমতা আমতা করে বলল, আগে সুস্থ হন তারপর। কিস করতে সুস্থ অসুস্থ কোনো ম্যাটার না, কিন্তু আপনি তো শুধু কিস করে চুপ থাকতে পারবেন না। মিনমিন করে বলল ওরা। আরিশ খিলখিল করে হেসে উঠল। যাক, এতদিনে কেউ তো আমাকে বুঝলো। তুমি চিন্তা করো না পাখি, 2 দিন পর সব আদর একসাথে করব। ওরা কিছু বলল না। এসব কথা বলতে অস্বস্তি লাগে তার। আরিশকে কিভাবে বলবে ভালোবাসার কথা? কিভাবে বলবে সে নিজে এখন আরিশকে চায়? সিনেমার মতো করে বলবে, হ্যাঁ এটা করা যায়। মাঝে মধ্যে আরিশকে একটা গান শুনতে শুনেছে ওরা। কি জানি, মেহবুবা মেরি মেহবুবা, এমন ধরনের কিছু একটা গান। গানটা নিশ্চয়ই আরিশের পছন্দের, সেজন্য শোনে। এই গানের নায়িকার প্রপোজ করার ধরনটা বেশ ইউনিক। এসব ভেবে ওরা ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ ভাবল আদরের কথায় হেসেছে তার বউ। এত খুশি? তাহলে চলো এখনই শুরু করি। এই না না না, মানে আমি অন্য কারণে হাসছিলাম। আচমকায় রেগে গেল আরিশ। ওরার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল, আমার বুকে সে অন্য কোনো বিষয় কেন ভাবলে তুমি? এই মুহূর্তটা শুধু আমাদের, মাঝখানে কিছু আসবে না পাখি। ভুল হয়েছে আমার, কিন্তু যা ভাবছিলাম সেটাও আপনাকে নিয়েই। হাতের মুঠো আলগা করলো আরিশ। জিজ্ঞেস করলো, কি ভাবছিলে? পরে বলবো। প্লিজ জোর করবেন না। তাহলে এখন বললে কেন? ওরার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এই লোকের সাথে ভেবে চিন্তে কথা বলতে হয়, সেটা কেন ভুলে যায় সে? আসুন আরেকটা কিস করি। ওরা হুট করে আরিশের ঠোঁটে কিস করলো একটা। শান্ত হয়ে গেল লোকটা। কিছু বলল না। ঘুমাও পাখি, আমার খুব ঘুম পাচ্ছে। ওরা কিছু বলল না, চুপচাপ চোখ বন্ধ করে ফেললো।